মোমিনপুর নামক গ্রামের শান্ত সকালে মহেশের দিন শুরু হয়। সে একজন গরিব কাঠুরিয়া। রোদ বৃষ্টি মাথায় নিয়ে সে প্রতিদিন বনে কাঠ কাটে। সেই কাঠ বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়েই মহেশ আর তার মেয়ে অনন্যার সংসার চলে। উফ, আজ রোদের তেজ বড্ড বেশি, কিন্তু বসে থাকলে তো চলবে না, কাজ করতেই হবে। বাড়িতে অনন্যা একা অপেক্ষা করছে। আজ যদি সব কাঠগুলো বাজারে ভালো দামে বিক্রি করতে পারি, তবে অনন্যার জন্য একটা সুন্দর নতুন কাপড় আর কিছু ভালো খাবার কিনে নিয়ে যাব। কতদিন মেয়েটাকে নতুন কিছু কিনে দেই না। বেচারি মাহারা মেয়েটা সব কষ্ট মুখ বুজে সহ্য করে। অনন্যা এই কুঁড়ে ঘরের একমাত্র আলো। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকেই বাবাই তার সব। অনন্যা বাবাকে বড্ড বেশি ভালোবাসে, তাই বাবার ফিরতে দেরি হলে তার মন চিন্তায় আকুল হয়ে ওঠে। সূর্য তো মাথার ওপর উঠে গেল, বাবা এখনো ফিরল না কেন? আজ রোদের যা তাপ, বাবাকে না জানি কত কষ্ট করতে হচ্ছে। রান্নাটা তো প্রায় শেষ, এখন শুধু বাবা ফিরলেই একসাথে বসে খাবো। হে আল্লাহ, আমার বাবাকে সুস্থ রেখো, তার যেন কোনো বিপদ না হয়। অবশেষে মহেশ ঘরে ফিরল, কিন্তু তার অবস্থা ভালো নয়। সারাদিনের হাড় ভাঙা খাটনি আর রোদের তাপে মহেশ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। বাবা, তোমার কি হয়েছে? তুমি এমন করে কাঁপছো কেন? তোমার গায়ে তো হাতই দেওয়া যাচ্ছে না, জ্বরে যে শরীর পুড়ে যাচ্ছে। মাথায় কাঠের বোঝা নিয়ে এত দূর কিভাবে এলে? তুমি সোজা হয়ে বসো তো, আমি জলপট্টি নিয়ে আসছি। কাজ করতে গিয়ে আজ আবার শরীরটাকে এভাবে নষ্ট করলে? মা অনন্যা, আমার বেশি কিছু হয়নি গো, একটু রোদ লেগেছে, তাই শরীরটা বড্ড দুর্বল লাগছে। ঘরে এসে একটু জিরিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তুই ব্যস্ত হোস না মা, আমাকে এক ঘটি জল এনে দে তো। না বাবা, এটা সাধারণ রোদ লাগা নয়। তোমার গায়ের জ্বর অনেক বেশি, তুমি চুপ করে শুয়ে থাকো, আমি এখনই ব্যবস্থা করছি। বাবার অবস্থা দেখে অনন্যা আর দেরি করল না। সে সোজা দৌড়ে গেল গ্রামের কবিরাজের কাছে। বৈদ্যমশাই, দয়া করে একবার আমাদের ঘরে চলুন। আমার বাবার প্রচণ্ড জ্বর, শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। বাবাকে বাঁচান বৈদ্যমশাই। অনন্যা মা, শান্ত হও, আমি ওষুধ দিয়ে তোমার সাথে চলছি। কিন্তু শোনো, ওষুধ তৈরি করতে কিছু মূল্যবান জিনিস লাগবে, যার জন্য অনেক টাকার প্রয়োজন। তোমার কাছে টাকা আছে তো? আমার কাছে তো এখন কোনো টাকা নেই বৈদ্যমশাই, তবে আমি কথা দিচ্ছি, আজ বিকেলের মধ্যেই কাঠ বিক্রি করে আপনার সব টাকা মিটিয়ে দেব। ঘরে এক ফোঁটা চাল নেই, ওষুধ কেনার মতো টাকাও নেই। অসহায় অনন্যা বাবার পাশে বসে কাঁদছিল, কিন্তু কেঁদে তো বাবার চিকিৎসা হবে না। তাই সে নিজে নিজেই মনের মধ্যে এক কঠিন সিদ্ধান্ত নিল। না, কেঁদে সময় নষ্ট করলে চলবে না। বাবা আমার জন্য সারা জীবন কষ্ট করেছে, আজ আমি বাবার জন্য কিছু করব। বাবা আজ কাজ করতে পারবে না তাতে কি, আমি তো আছি। আমি নিজেই বনে গিয়ে কাঠ কাটব, সেই কাঠ বাজারে বিক্রি করে কবিরাজ মশাইয়ের পাওনা চুকিয়ে বাবার ওষুধ নিয়ে আসব। বন যত গভীর আর ভয়ঙ্করই হোক না কেন, বাবার ভালোবাসার সামনে কোনো ভয় টিকতে পারে না। অনন্যা মা, কোথায় যাচ্ছিস তুই? বাইরে যাস না, বন জঙ্গল বড় বিপদের জায়গা। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার অনন্যা খুব সাবধানে থাকবে।
আমি তাড়াতাড়ি কাঠ কেটে ওষুধ নিয়ে ফিরে আসছি। বনের অচেনা ভয় পেছনে ফেলে অনন্যা কাঠ কাটতে শুরু করলো। তার কুড়ালের প্রতিটি আঘাতে লুকিয়েছিল অসুস্থ বাবাকে বাঁচিয়ে তোলার আকুল ব্যাকুলতা। উফ, কাঠ কাটা যে এত কঠিন কাজ আগে বুঝিনি। হাত দুটো ব্যথায় টনটন করছে, তালুতে ফোসকা পড়ে যাচ্ছে, কিন্তু থামলে যে চলবে না। আমাকে অন্তত আরো 4-5টি বড় ডাল কাটতে হবে। বাজারে শেঠজি শুকনো কাঠ পেলে ভালো দাম দেবেন। জোর দে অনন্যা, আর একটুখানি। তোর বাবার ওষুধের টাকা তোকে জোগাড় করতেই হবে। ওই রাজ্যের রাজপুত্র ধীরেশ ছিল অত্যন্ত অহংকারী ও উদ্ধত। সে বনে শিকার করতে এসে হঠাৎ কাঠ কাটার শব্দ শুনে অবাক ও বিরক্ত হলো। থামো সবাই, শোনো, কিসের শব্দ ওটা? এই রাজকীয় সংরক্ষিত বনে এত বড় সাহস কার যে আমার অনুমতি ছাড়া প্রবেশ করেছে এই বনে, তাও আবার গাছ কাটার দুঃসাহস? প্রজাগুলো দিন দিন বড় বেয়াদব হয়ে যাচ্ছে। সৈনিকেরা, দেখে এসো তো কোন দৃষ্ট প্রজা এই কাজ করছে। তাকে ধরে এনে আমার চাবুকের আঘাত দিয়ে শিক্ষা দেওয়া দরকার। যুবরাজ, সামনে কোনো পুরুষ কাঠুরিয়া নয়, একটি সাধারণ কাঠুরিয়া মেয়ে একা একা কাঠ কাটতেছে। কি বলো? একটি সাধারণ মেয়ে রাজকীয় বনে একা একা কাঠ কাটতেছে? দাঁড়াও, আমি নিজেই গিয়ে দেখছি কে সেই মেয়ে। অনন্যার সরল রূপ আর পরিশ্রম দেখে অহংকারী ধীরেশের চোখ থমকে গেল, কিন্তু তার ভেতরের অহংকার তখনও কমেনি। এই মেয়ে, থামাও তোমার কাজ। তুমি কি জানো না এটা রাজ্যের সংরক্ষিত বন? সাধারণ প্রজাদের এখানে ঢোকা কঠোরভাবে নিষিদ্ধ। বলো, কোন সাহসে তুমি এই বনে প্রবেশ করেছো? রাজপুত্র, আপনি আমাকে মারবেন না, দয়া করে ক্ষমা করুন। আমি কোনো আইন ভাঙতে চাইনি। আমার বাবা ঘরে তীব্র জ্বরে মরতে বসেছেন। ওষুধ কেনার মতো একটা টাকাও আমাদের নেই। তাই বাধ্য হয়ে বাবার ওষুধ আর খাবারের জন্য আমি বনে কাঠ কাটতে এসেছি। আমাকে এই কাঠগুলো নিয়ে যেতে দিন মহারাজ। গরিবের আবার কত অজুহাত। তবে মেয়েটির রূপ আর চোখের সাহস সত্যি অন্যরকম। রাজপুত্রের হাত থেকে রেহাই পেয়ে অনন্যা সোজা বাজারে গেল। কাঠ বিক্রি করে পাওয়া সামান্য টাকা দিয়ে কবিরাজের কাছ থেকে কিছু ঔষধ কিনে নিয়ে বাড়ি ফিরল। বাবা, এই নাও, ওষুধটা খেয়ে নাও। কবিরাজ মশাই বলেছেন এই ওষুধটা খেলেই তোমার জ্বর নেমে যাবে। আর দেখো, আমি দোকান থেকে একটু গরম দুধ আর রুটিও এনেছি। তুমি একটু খেয়ে নাও বাবা। তোমার অনন্যা যতদিন বেঁচে আছে ততদিন তোমাকে কোনো কষ্ট পেতে দেবে না। অনন্যা মা, তুই আমার জন্য এত কষ্ট করলি, আল্লাহ তোকে দীর্ঘজীবী করুন। এদিকে প্রাসাদে ফিরে রাজপুত্র ধীরেশ অনন্যাকে ভুলতে পারল না। সে অনন্যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। কিন্তু যখন সে রাজামশাইকে এই কথা জানালো, রাজপ্রাসাদে শুরু হলো চরম এক উত্তেজনা। পিতাজি, আমি সিদ্ধান্ত নিয়েছি।
আমি বনের ওই সাধারণ কাঠুরিয়ান মেয়ে অনন্যাকেই আমার রাজ্যের রানী করব। আমি অন্য কোনো রাজ্যের রাজকন্যাকে বিয়ে করব না। ধীরেশ, তুমি কি জ্ঞান হারিয়েছো? রাজ পরিবারের মর্যাদা ও ঐতিহ্য কি তুমি ভুলে গেলে? এক ধুলোমাখা কাঠুরিয়ার মেয়ে এই রাজপ্রাসাদের রাজবধূ হবে? রাজপ্রাসাদের পরিচারিকারাও তো এর চেয়ে উঁচু বংশের। আমি এই বিয়ে কোনোদিনও মেনে নেব না। আমার সিদ্ধান্তের ওপর কথা বলার অধিকার কারো নেই পিতাজি। আমি রাজপুত্র, আমি যা চাই তাই পাই। আপনারা অবিলম্বে ওই কাঠুরিয়ার ঘরে বিয়ের প্রস্তাব পাঠান। রাজপুত্রের আদেশে উজির বিপুল ধনসম্পদ আর উপহার নিয়ে মহেশের ঘরেও এসে উপস্থিত হয়। রাজকীয় পোশাক পরা উজিরদের দেখে পুরো গ্রামের মানুষ মহেশের ঘরের সামনে ভিড় করল। কাঠুরিয়া মহেশ, তোমার ভাগ্য আজ খুলে গেছে। স্বয়ং রাজপুত্র ধীরেশ তোমার মেয়ে অনন্যাকে পছন্দ করেছেন এবং তাকে রাজবধূ করার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। এই রাজকীয় সোনা গয়না আর পোশাক গ্রহণ করো। কি বলছেন উজির মশাই? আমাদের মতো গরিব কাঠুরিয়ার মেয়ে রাজপ্রাসাদের রানী হবে? এ তো আমার স্বপ্নেও ভাবতে পারিনি। মহেশ আনন্দে আত্মহারা হলেও অনন্যা কিন্তু সোনার গয়না দেখে ভুলল না সে রাজপুত্রের অহংকারী স্বভাব। রাজপুত্রের অহংকারী স্বভাব সম্পর্কে খুব ভালো করে জানত, তাই সে এক কঠিন সিদ্ধান্ত নিল। উজির মশাই, আপনাদের এই দামি সোনার গয়না ফিরিয়ে নিয়ে যান। আমি রাজপুত্র ধীরেশকে বিয়ে করতে পারবো না। অনন্যা, তুই কি বলিস মা? রাজপুত্রের প্রস্তাব কেউ ফিরিয়ে দেয়? রাজপ্রাসাদে তুই রানীর মতো থাকবি, তোর কোনো দুঃখ থাকবে না। না বাবা, যে রাজপুত্র প্রজাদের মানুষ বলে গণ্য করে না, যার মনে গরিবের প্রতি কোনো দয়া মায়া নেই, শুধুই অহংকার ভর্তি, তার প্রাসাদে সোনার খাঁচায় বন্দী হওয়ার চেয়ে নিজের এই কুঁড়ে ঘরে সম্মানের সাথে থাকা অনেক ভালো। অহংকারী মানুষকে আমি কোনোদিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। এক সামান্য কাঠুরিয়ার মেয়ে রাজপুত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, এই খবর শুনে ধীরেশ রাগে উন্মাদ হয়ে পড়ল। তবে দূর থেকে রাজামশাই পুরো ঘটনাগুলো দেখছিলেন। কত বড় সাহস ওই কাঠুরিয়ার মেয়ের! এক সামান্য প্রজা হয়ে সে আমার মতো রাজপুত্রকে প্রত্যাখ্যান করে। আমি তাকে চাবুক মেরে বন্দি করে নিয়ে আসব। সে কিভাবে ভাবে যে সে আমার চেয়ে বড়? থামো ধীরেশ, রাগে কখনো কাজ হয় না। মেয়েটি তোমাকে তোমার অহংকারের যোগ্য জবাব দিয়েছে, কিন্তু তুমি যদি সত্যি তাকে পেতে চাও তবে তোমাকে আমার কথা মতো চলতে হবে। অহংকার দিয়ে ভালোবাসা জয় করা যায় না। রাজামশাই বুঝতে পেরেছিলেন যে তার ছেলেকে সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে হলে অনন্যার সাহায্য প্রয়োজন। তাই তিনি গোপনে অনন্যার কাছে এলেন, অনন্যার সাথে দেখা করলেন। অনন্যা, আমি রাজপ্রাসাদের রাজা হিসেবে নয়, এক চিন্তিত বাবা হিসেবে তোমার কাছে এসেছি। আমার ছেলে ধীরেশ খুব অহংকারী হয়ে উঠেছে, কিন্তু আমি জানি তার মনের ভেতরে এখনো একটা ভালো মানুষ লুকিয়ে আছে। তুমি পারো তার এই অহংকার ভেঙে তাকে একজন ভালো শাসক বানাতে। দয়া করে তুমি প্রাসাদে চলো। মহারাজ, আপনি আমাকে অতটা সম্মান দেবেন না। আপনি যদি সত্যি চান রাজপুত্র তার অহংকার ত্যাগ করুক, তবে আমি রাজপ্রাসাদে দাসী হিসেবে কাজ করতে তৈরি আছি, কিন্তু রাজবধূ হিসেবে নয়। দেখা যাক তিনি কিভাবে নিজেকে বদলান।
পরের দিন অনন্যা সাধারণ পরিচারিকা হিসেবে রাজপ্রাসাদে যোগ দিল। ধীরেশ ভেবেছিল প্রাসাদ আর ধন সম্পদ দেখে অনন্যার অহংকার ভেঙে যাবে, কিন্তু অনন্যা ছিল তার লক্ষ্যে অটুট। কি হলো অনন্যা, রাজবধূ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে আজ শেষে আমার প্রাসাদেই দাসী হয়ে কাজ করতে এলে? তোমার অহংকার কোথায় গেল এখন? রাজপুত্র, খেটে খাওয়া কোনো কাজের মধ্যে লজ্জা বা অহংকার থাকে না। অহংকার তো থাকে মানুষের বাজে ব্যবহারে। আমি কাজ করতে ভালোবাসি, কিন্তু কারো অহংকারের সামনে মাথা নত করতে আসি না। একদিন প্রাসাদে এক বড় ঘটনা ঘটল। রাজপুত্রের মেজাজ গরম ছিল। সে এক অসহায় বৃদ্ধা দাসীর ওপর অত্যাচার করতে গেল, কিন্তু অনন্যা তা মুখ বুজে সহ্য করল না। অকর্মণ্য বুড়ি, আমার এত দামি পোশাকে শরবত ফেলে দিলি? তোর এত বড় সাহস! আজ তোকে আমি চাবুক দিয়ে পিটিয়ে প্রাসাদ থেকে বের করে দেব। থামুন যুবরাজ, হাত তুলবেন না। একজন দুর্বল বৃদ্ধ মানুষের ওপর ক্ষমতা দেখানো কোনো বীরত্ব নয়, ওটা কাপুরুষতা। আপনার মাথার ওপর সোনার মুকুট থাকতে পারে, কিন্তু আপনার ভেতরে যদি দয়া মায়া না থাকে, তবে আপনি গরিব প্রজাদের চেয়েও নিচু। রাজার কাজ প্রজা রক্ষা করা, প্রজার গায়ে হাত তোলা নয়। তুমি তুমি আমার চাবুক ধরেছ? তোমার এত বড় সাহস! অনন্যার সেই শক্ত কথাগুলো ধীরেশের হৃদয়ে তীরের মতো বিঁধেছিল। সারা রাত সে ঘুমাতে পারল না। সে বুঝতে পারল তার ক্ষমতা আর টাকা তাকে একজন ভালো মানুষ করতে পারেনি। অনন্যা একদম সত্যি বলেছে। আমি রাজপুত্র হয়েও একজন অমানুষের মতো ব্যবহার করেছি। এই দুর্বল মানুষগুলো আমাকে কত ভয় পায়, অথচ আমি তাদের ভালোবাসতে পারিনি। এই অহংকার আমাকে ধ্বংস করে দিচ্ছে। না, আমাকে বদলাতেই হবে। আমি এই রাজ্যকে একজন অহংকারী রাজা দিতে পারি না। অনন্যার সেই শক্ত কথাগুলো ধীরেশের হৃদয়ে তীরের মতো বিঁধেছিল। সারা রাত সে ঘুমাতে পারল না। সে বুঝতে পারল তার ক্ষমতা আর টাকা তাকে একজন ভালো মানুষ করতে পারেনি। পরদিন সকাল থেকেই রাজপ্রাসাদে এক অলৌকিক পরিবর্তন দেখা দিল। অহংকারী রাজপুত্র ধীরেশ এখন এক অন্য মানুষ। সে নিজের ভুল বুঝতে পেরে সবার কাছে ক্ষমা চাচ্ছে। আমাকে ক্ষমা করে দিন মাতা, কাল আমি আপনার সাথে খুব অন্যায় করেছি। আজ থেকে এই প্রাসাদে কেউ আপনাদের অসম্মান করবে না। আমি এতদিন ক্ষমতার অহংকারে অন্ধ ছিলাম, কিন্তু আজ থেকে এই রাজ্যের প্রতিটি গরিব মানুষ আমার নিজের পরিবারের সদস্য। অবশেষে রাজপুত্রের অহংকার ভেঙে ভালোবাসার জন্ম হলো। রাজপুত্রের আদেশে রাজপ্রাসাদের প্রধান রাজবৈদ্য গিয়ে মহেশের সমস্ত চিকিৎসা করলেন। অনন্যার ভালোবাসায় ও সঠিক চিকিৎসায় মহেশ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। মহেশ ভাই, তোমার আর কোনো চিন্তা নেই, তুমি এখন সম্পূর্ণ সুস্থ। রাজপুত্র ধীরেশ নিজে আমাদের পাঠিয়েছেন তোমার চিকিৎসার জন্য। রাজপুত্র নিজে আমার চিকিৎসার খোঁজ নিয়েছেন। তিনি একা হাতে আমার চিকিৎসা করেছেন। যত খরচ সব কিছু রাজপুত্র দিয়েছেন। ধীরেশের পরিবর্তন দেখে অনন্যার মন গলে গেল। সে বুঝল রাজপুত্র এখন আর সেই আগের অহংকারী লোক নেই। সে এক সৎ ও দয়ালু মানুষে পরিণত হয়েছে। অনন্যা, আজ আমি কোনো অহংকারী রাজপুত্র হিসেবে নয়,
একজন সাধারণ মানুষ হিসেবে তোমার সামনে দাঁড়িয়েছি। তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমাকে মানুষ হতে শিখিয়েছো। তুমি কি এই সাধারণ মানুষটাকে তোমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিবে না? আপনার ভেতরের এই পরিবর্তনটাই তো আমি দেখতে চেয়েছিলাম যুবরাজ। যে নিজের ভুল বুঝতে পেরে নিজেকে শুধরে নেয়, সেই তো প্রকৃত রাজা। আমি আপনাকে আমার স্বামী হিসেবে গ্রহণ করতে রাজি। ধীরেশকে সঠিক পথে আনতে অনন্যা আর রাজামশাই মিলে এই পুরো চক্রান্ত সাজিয়েছিলেন। তা বিয়ের পর ধীরেশ জানতে পারল। সত্যটা জেনে ধীরেশ রেগে যাওয়ার বদলে আনন্দের হাসিতে ফেটে পড়ল। হা হা হা, ধীরেশ, তুমি ভেবেছিলে অনন্যা একা তোমার অহংকার ভেঙেছে? আরে বোকা ছেলে, এই পুরো নাটক তো আমি আর অনন্যা দুজন মিলে সাজিয়েছিলাম। হ্যাঁ যুবরাজ, মহারাজই আমাকে রাজপ্রাসাদে পরিচারিকা বানিয়ে এনেছিলেন, যাতে আপনাকে এই শিক্ষাটা দেওয়া যায়। ওহ, তার মানে তোমরা শ্বশুর আর বৌমা মিলে আমাকে এত বড় নাটক দেখালে। যাকগে, খুব ভালোই করেছো। তোমরা এই মিষ্টি চক্রান্ত না করলে আমি হয়তো সারা জীবন এক অহংকারী অমানুষই থেকে যেতাম। বন্ধুরা, আমাদের এই কার্টুন ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।